ডাকসুতে ভিপিজিএস সহ নিরঙ্কুশ জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজির গড়ল ছাত্র শিবির। স্বপ্নের ক্যাম্পাস তৈরির আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। আমানতের যে প্র্যাকটিস, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটনার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন। ছাত্রলীগের সাথে আতাত করে জয় মন্তব্য মির্জা আব্বাসের। ডাকসুর প্রভাব পড়বে না সংসদ নির্বাচনে বলছেন রাজনীতিকরা। তরুণদের কথা মাথায় রেখে কৌশল নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। পুরো রাজনীতিটা, পুরো ভোট চাওয়াটাকে ৭১ সেন্টিক করে ফেলাটা একটা মিস্টেকের জায়গায় পরিণত হয়েছে। দলের ইমেজটা যদি ক্রমাগত এরকম হয়, চাঁদাবাজ, সন্ত্রাসী, তাহলে কিন্তু মানুষ বিকল্প খুঁজতে বাধ্য হবে। ৩৩ বছর পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল অপেক্ষায় প্রায় ১২,০০০ শিক্ষার্থী। মেয়েদের কেন্দ্রে নারী রিপোর্টার পাঠানোর আহ্বান কমিশনের। দুই দিনের সহিংসতার পর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল। অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ। আলোচনায় অংশ নেবে জেনজি প্রতিনিধিরাও। পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানার ৪৪ লাখ টাকার এফডিআর মিলেছে। নগদ ১২ লাখ। জব্দ করা হলো লকার। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে ৪৮ ঘন্টার হরতাল। ফরিদপুরে আজও মহাসড়ক অবরোধ। ভোট কেন্দ্রের খসড়া তালিকা দিল ইসি। ডাকসুতে জয় বা পরাজয় কিছু নেই। এখানে জুলাই প্রজন্ম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর প্রতিক্রিয়া এমনটাই জানালেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। এ সময় নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, কোনো বিজয় মিছিল করবে না ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিজয়ীদের। দিনভর নির্বাচন আর রাতভর ভোট গণনার পর সকাল 8:45টার দিকে জানানো হয় ডাকসু নির্বাচনের ফলাফল। আর সেই ফল ঘোষণার পরই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়ে শিবির সমর্থিত প্যানেল। সিনেট ভবন অডিটোরিয়াম তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হর্ষধ্বনিতে মুখর। প্রত্যেক ডাকসু প্রার্থীর প্রাপ্ত ভোটের পরিমাণ জানানো শেষে ভবনের বাইরে সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়ার ব্যাপারে জানান বিজয়ীরা। ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি সাদিক কায়েম বক্তব্যের শুরুতেই ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানের শহীদ সবাইকে স্মরণ করেন। এই বিজয়কে আমানত উল্লেখ করে তার যে কোনো মূল্যে রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। বলেন, ডাকসু ভিপি নয়, নিজেকে পরিচয় দিতে চান সবার ভাই হিসেবে। ক্যাম্পাস ও দেশকে সবার সাথে কাঁধে কাঁধ এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন। যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে পরিণত করব এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের, সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা, সেটা আমরা দিতে চাই। নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, এই বিজয় আল্লাহর তরফ থেকে আমানতদারির পরীক্ষা। কোনো ভুল কিছু করেই মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান। আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটনার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জানান, দেশের সব ছাত্র শিবিরের শাখা দোয়া মাহফিল ও জুলাই আহতদের সাথে সাক্ষাতের মাধ্যমে বিজয় উদযাপন করবে। বলেন, এখন ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কনসাস এবং তারা যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে পেরেছে বলে আমি মনে করছি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
এর আগে বুধবার সকাল 8:30টায় ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থীর তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি ভোট পেয়েছে ছাত্র শিবির প্যানেলের ভিপি, জিএস, এজিএস। ডাকসুর ইতিহাসে এই প্রথম শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করল। মঙ্গলবার সকাল 8:30টা ভোট গণনা শুরু হওয়ার 16 ঘন্টারও বেশি সময় পর শুরু হয় ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সব প্রার্থীর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় সাহিত্য, সমাজসেবা, গবেষণা সম্পাদক ছাড়া শিবিরের পুরো প্যানেল জয়ী হয়েছে। ভিপি পদে সাদিক কায়েম ভোট পেয়েছেন 14,042টি, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান ভোট পেয়েছেন 5,708টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন 3,883, উমামা ফাতেমা 3,389 এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদেরের ভোট 1,103। বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। জিএস পদেও জয়ী হয়েছে শিবিরের SM ফরহাদ, ভোট পেয়েছেন 10,794টি, আর ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম 5,283, প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবুল বাকের মজুমদার পেয়েছেন 2,131 ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন 11,772 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5,064 ভোট। ডাকসু ভোটকে মডেল দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় ডাকসু ভোটকে ফলো করতে পারে। আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না, এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে, এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ডাকসুর ভোট। এরপর শুরু হয় গণনা। কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকেন হাজারো শিক্ষার্থী ও প্রার্থীরা। গণনা চলে কয়েক ঘন্টা। এর মধ্যে নানা গুজব গুঞ্জনে বাড়ে উত্তেজনা। পরে ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কারচুপির অভিযোগ তুলে ফেসবুক পোস্টের মাধ্যমে ফলাফল প্রত্যাখ্যান করেন। ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। ডাকসুর 38তম এই নির্বাচনে ভোটার ছিল 39,874 জন। কেন্দ্রীয় সংসদের 28টি এবং হল সংসদের 13টি মিলিয়ে 41 পদে ভোট নেওয়া হয় 8 কেন্দ্রে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে কিছুটা ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুললেও বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি। আর এ নিয়ে এক প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনে ডাকসু তেমন কোনো প্রভাব ফেলবে না। আরেক অনুষ্ঠানে বিএনপির নেতা মির্জা আব্বাস অভিযোগ করেছেন, জামায়াত শিবির গোপনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ডাকসু নির্বাচনের ফলাফল বাগিয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসলেও গুরুত্ব পায় ডাকসু নির্বাচন। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এটাই গণতন্ত্রের রীতি। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে। আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি?
না। তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন, প্রশ্ন সেখানে। জাতীয় নির্বাচনে ডাকসুর এই ফলাফল তেমন কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোনো রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না। কারণ আমরা না, এখনো ডাকসুতে ভিপিজিএস হয়েছে, অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন, কেউ হারিয়ে গিয়েছেন। ফ্যাসিবাদ তৈরি করে এমন ছাত্র রাজনীতি কেউ চায় না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। বিকেলে চট্টগ্রামের সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন জামাত শিবির গোপনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ডাকসু নির্বাচনের ফলাফল বাগিয়েছে। কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। ডাকসুর মতো জাতীয় নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আমার ভোট গেল কই এমন অভিযোগ এনে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদে প্রার্থিতা করা শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সজীব হোসেন। একই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন আরেক প্রার্থী রাকিব হোসেন গাজী। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক পদে দাঁড়িয়েছিলেন তিনি। উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান। সজীব হোসেন অভিযোগ করেন নির্ধারিত কার্জন হল কেন্দ্রে জিএস পদে যেই প্রার্থীকে তিনি ভোট দেন হিসেব করা হয়নি। নিয়মমাফিক ভোট দিলেও তার প্রার্থী তার ফলাফলে দেখা যায় শূন্য ভোট, আর তার ভোটটি বাতিল হলে তা জানানো এবং যৌক্তিক কারণ দর্শানোর দাবি করেছেন তিনি। রাকিব হোসেন গাজী অভিযোগ করেছেন নির্বাচনে প্রার্থী স্লিপ বিতরণে মানা হয়নি নিয়ম, বিভিন্ন প্রার্থীদের প্রতি কমিশন আলাদা আচরণ করেছে। এছাড়াও প্রচারণায় একটি গোষ্ঠীকে সুবিধা দেবার অভিযোগ তোলেন তিনি। আমি যেই জিএস কে ভোট দিয়েছি সেখানে সেই জিএস এর ভোট আসছে 0। জিএস পদে হচ্ছে সম্রাট ইসলামকে ভোট দিয়েছি এবং এজিএস পদে হচ্ছে আশিকুর রহমান জিমকে ভোট দিয়েছি। আমি এক্ষেত্রে একটা ইনক্লুড করে আমি কোনো রাজনৈতিক দলের না, 3টা ভোট 3 জায়গায় দিয়েছি। সব হলেই যদি সুষ্ঠু নির্বাচন হয়, সব কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমার জায়গায় কেন এটা হলো এবং আমার ওই একটা ভোট কোথায় গেল? আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল? ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের পরিবেশ নিয়ে সব শঙ্কা দূর হয়েছে। তবে এর প্রভাব জাতীয় নির্বাচনে একই গোষ্ঠী জয়ী হবে এমনটা মনে করেন না নেতারা। রাজনৈতিক নেতৃত্ব মনে করেন ডাকসুতে মুখোমুখি হওয়া তথ্য প্রযুক্তি সহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জাতীয় রাজনীতিতেও। ডাকসুকে সতর্কবার্তা হিসেবেই দেখছেন নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন, যে নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। ক্যাম্পাসের নির্দিষ্ট গণ্ডির বাইরে এই নির্বাচনের প্রভাব কতটা? জাতীয় নির্বাচন সামনে রেখে ডাকসু নিয়ে নিম্নবিত্তের মানুষের আছে মিশ্র প্রতিক্রিয়া। এই যে কালকে একটা নির্বাচন হয়েছে, সেটা নিয়ে আপনার কোনো ধারণা আছে? জি না, আমার কোনো ধারণা নাই নির্বাচন হয়েছে কি না হয়েছে এটা আমি বুঝতে পারি। ওই পেপার পড়িস, আমি ডাকসুর মানেই বুঝি না ডাকসুটা কি জিনিস। যার যেখানে যাকে ভালো লাগবে তাকেই মানুষ ভোট দেবে, আর এইটা মনে হচ্ছে না যে এককভাবে কেউ ভোট পাবে। 1989 সালে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া তৎকালীন জাসদ ছাত্রলীগের এই সদস্য মনে করেন জাতীয় নির্বাচন আয়োজনে ইতিবাচক প্রভাব ফেলবে ডাকসু নির্বাচন। প্রথমত প্রভাব হচ্ছে নির্বাচন করা সম্ভব। এত রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে যে অবস্থা, অনেকেই ভাবছে নির্বাচন করার পরিবেশ আছে কিনা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, জাতীয় নির্বাচন, সেটা যে সম্ভব, এটা একটা আত্মবিশ্বাস হবে। ডাকসু নির্বাচনকে গোটা বাংলাদেশের রাজনীতির সাথে এক করে দেখার সুযোগ নেই বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। হাসিনার 15 বছরের যে শাসন, সেই শাসনে আসলে এই ধরনের একটা দক্ষিণপন্থার উত্থানের একটা জমিনটা তৈরি হয়েছিল। আর গত 1 বছর অন্তর্বর্তী সরকারের আমলে এই জমিনে বলতে পারেন নানাভাবে এখানে পানি ঢালা হয়েছে। তার একটা সমষ্টিকে যদি বলেন ফলাফল হচ্ছে এবারকার এই নির্বাচনের যে ফলাফল।
সুতরাং মানে এটাকেই সব কিছু বিবেচনা করবার কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। যারা ডাকসুতে জয়লাভ করলো তারা কি পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করতে পারে কিনা, এইভাবে সরল সোজা জবাব দেওয়াটা কিন্তু সম্ভব না, কারণ এটা কিন্তু খুব একটা হয়নি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন ডাকসু নির্বাচনে সবগুলোই জাসদ সমর্থিত ছাত্রলীগ বা বাসদ সমর্থিত ছাত্রলীগ জয়লাভ করেছে, কিন্তু এর পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে তেমন কোনো ছাপই পড়েনি, প্রেক্ষাপট ভিন্ন। সামাজিক মাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা তথ্য প্রযুক্তির ব্যবহার আসন্ন জাতীয় নির্বাচনকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে ডাকসু নির্বাচন থেকে সেই শিক্ষা নেয়ারও আহ্বান দলগুলোর। এআই প্রযুক্তি ব্যবহার করে দিনকে রাত আর রাতকে দিন করবার যে তৎপরতা, এগুলো তো ভোটের ক্ষেত্রেও একটা বড় ধরনের বিষয়। যারা চিন্তা করেন, সংগঠন করেন, বহু বছর কাজ করেছেন, তাদের ভোটের মধ্যে কিন্তু বিশাল বিভাজন। যখন ভাগ বিভক্তি হয় তখন কেবলমাত্র ভোট ভাগ হয় না, সাধারণ যে ফ্লোটিং ভোট, তখন সেটাও কিন্তু তখন আর তাদের পক্ষে থাকে না। মুক্তিযুদ্ধকে খোঁচা মারার চেষ্টা করেন, তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, তারা কিন্তু দ্রুতই মানে সর্বাত্মক বিরোধিতার সম্মুখীন হবে। কোনটা এআই দ্বারা তৈরি করা একটা ভুয়া সংবাদ, কোনটা সত্যিকারের সোর্স, কোনটা নকল সোর্স, এই অভিজ্ঞতাটা আরও বাড়বে। বিস্তৃত পরিসরে ডাকসুর ফলাফলের প্রভাব অস্বীকার করলেও দলগুলোকে পুরনো ধারার রাজনীতি পর্যালোচনার আহ্বানও জানান নেতারা। ওয়েক আপ কল হিসাবে এটাকে নিশ্চয়ই বিবেচনা করার প্রশ্ন আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের ফলাফল রাজনীতি এবং জাতীয় নির্বাচনের জনমত গঠনে কিছুটা প্রভাব ফেলবে এমনটা মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে শুধু মুক্তিযুদ্ধের চেতনা নয়, জনগণের বাস্তব সমস্যা নিয়ে কাজ না করলে বিকল্প খুঁজতে বাধ্য হবে জনগণ। রাজনৈতিক দলগুলোকে তেমনই বার্তা দিয়েছে ডাকসু, আর তাই দলের ভাবমূর্তি রক্ষা এবং তরুণ ভোটারদের কথা বিবেচনায় রেখে রাজনীতির কৌশল নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। দেশের প্রতিটি অভ্যুত্থান আর আন্দোলনে অগ্রগামী ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, ২৪-এর অভ্যুত্থান, সব ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছে এই ক্যাম্পাস। আর সেই ধারাবাহিকতায় ডাকসু হয়ে উঠেছে জাতীয় রাজনীতির পরীক্ষাগার। তরুণদের রায়ের প্রতিফলন পড়েছে জাতীয় নির্বাচনের মাঠেও। তরুণদের মনের ভাষা বুঝতে না পারা আর রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার ফসল ঘরে তুলেছে শিবির, মত বিশ্লেষকদের। সিটিজেনের অধিকার সম্পর্কে মানে সচেতন, যারা টিরানি অব দ্য মেজরিটি নিয়ে ভয় পায়, তারাও কেন হচ্ছে গিয়ে শিবিরকে ভোট দিতে যাবে। এইটাকে আমার মনে হয় খুব দ্রুতভাবে, অত্যন্ত জরুরিভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বিচার করতে হবে। এই জেনারেশনটা আস্তে আস্তে থট লিডার বা এই জায়গায় আছে, এদেরকে যদি পলিটিক্যাল পার্টিগুলো লুজ করা শুরু করে তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলোর জন্য সেটা একটা বড় ধরনের বিপদ নিয়ে আসবে। দলের ইমেজটা যদি ক্রমাগত এরকম হয়, চাঁদাবাজ, সন্ত্রাসী, তাহলে কিন্তু মানুষ বিকল্প খুঁজতে বাধ্য হবে এবং ওইসব ন্যারেটিভ তখন কাজ হবে না। মুক্তিযুদ্ধ বিরোধিতা বা আপনি যাই বলেন, কারণ মানুষ কি চায়? মানুষ চায় আপনি আমাকে দিনের শেষে 3 বেলা আমি খাইতে পারতেছি, আপনি আমাকে আইনের শাসন দিচ্ছেন, স্বাধীনভাবে আমি রাস্তাঘাটে চলাফেরা করতেছি। তাদের মতে জাতীয় নির্বাচনের আগে নতুন করে ভাবতে হবে রাজনৈতিক দলগুলোকে। ডাকসু থেকে শিক্ষা নিতে না পারলে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে মত তাদের। ছাত্র সংসদ নিয়ন্ত্রণ করবে, আর সেইটার একটা মেসেজ প্রত্যন্ত অঞ্চলে যাবে না, এটা কি হয়? এটা তো আমরা অতীত অভিজ্ঞতাতেও দেখেছি। টু সাম এক্সটেন্ট এটার প্রভাব থাকবেই। বিশেষ করে আপনার জাতীয় রাজনীতির পাবলিক ওপিনিয়ন তৈরিতে এটার একটা ভূমিকা থাকবে। তারা যদি শরিয়া আইন করতে চায়, তারা যদি জোর করে মেয়েদেরকে বোরখা পরাইতে চায় বা করতে চায়, তাহলে আবার বিষয়টা অন্যরকম হয়ে যাবে, ওইটা আবার তাদের বিপরীতে চলে যাবে। পলিটিক্সে এটা একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ জামাত এখন যদি যে কোনো ধরনের নেগোসিয়েশন, সেটা আসন ভিত্তিক হোক, সেটা জুলাই সনদ ভিত্তিক হোক, সেইটাতে জামাত আরও স্ট্রংলি আসবে। বিএনপি কিন্তু আবার একই সাথে জামাতকে আর ছাড় দিতে চাবে না। তো তারা জানে যে আমি এখন যত ছাড় দিব তত উইক হবে। সো এই জায়গাটায় ন্যাশনাল পলিটিক্সে একটা খুব ইন্টারেস্টিং ডিনামিক্স হচ্ছে কাজ করবে। প্রচলিত নয়, রাজনীতির কৌশলে পরিবর্তন আনতে হবে। পরিকল্পনায় রাখতে হবে তরুণ ভোটারদের, পরামর্শ বিশেষজ্ঞদের। পুরো রাজনীতিটা, পুরো ভোট চাওয়াটাকে 71 সেন্ট্রিক করে ফেলাটা একটা মিস্টেকের জায়গায় পরিণত হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশে একটা বিরতির সময় হয়েছে দর্শক, একটু পর ফিরবো, থাকুন।
৩৩ বছর পর কাল জাকসু নির্বাচন। ভোটের অপেক্ষায় প্রার্থীরা, উচ্ছ্বসিত ভোটাররাও। চলছে শেষ সময়ের প্রস্তুতি। ভোটের দিন থাকবে কড়া নিরাপত্তা। ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান নির্বাচন কমিশনের। জাকসু নির্বাচনে প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা। উৎসব মুখর ক্যাম্পাস, প্রস্তুত নির্বাচন কমিশনও। নির্বাচনে ভিপি পদে 10 জন থাকলেও প্রার্থিতা নিয়ে জটিলতায় অমর্ত্য রায়। 9 জিএসের মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করে নেন সৈয়দা অনন্যা ফারিয়া। এজিএস পুরুষ পদে 10 আর নারী পদে লড়ছেন 6 জন। এছাড়া বাকি 21টি পদে রয়েছে একাধিক প্রার্থী। যে কোনো ধরনের বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবে না ক্যাম্পাসে। বাস্তবসম্মত ইশতেহার দিচ্ছেন এবং আমরা অনেককে ব্যক্তিগতভাবে চিনি, তারা কতটুকু করতে পারবেন এইটা বিবেচনা নিয়ে আমরা নেতা নির্বাচন। আমি বাছাই করার ক্ষেত্রে আমি ব্যক্তিকে প্রাধান্য দিব, কোনো কোন প্যানেল থেকে দাঁড়িয়েছে সেটা না। সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে এবং আমাদের বিভিন্ন সমস্যাগুলো ওনারা শুনবে, আমরা যাতে ওনাদের অ্যাপ্রোচ করতে পারি। বিশ্ববিদ্যালয়ের 21 আবাসিক হলের প্রতিটিতেই থাকছে ভোট কেন্দ্র। এর মধ্যে 11টি ছাত্র ও 10টিতে ভোট দেবেন ছাত্রীরা। মোট বুথের সংখ্যা 224টি। পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে থাকবেন 134 জন। এখানে এই যে মনিটরগুলো আছে, এই মনিটরে আমরা আশা করছি যে এখানে বসেই 21টি হলের যে ভোট কেন্দ্র আছে সেটা আমরা দেখতে পাবো। এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। ভোটের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন অন্তত 1200 পুলিশ। থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও। বিশ্ববিদ্যালয়ের 12টি গেটেই থাকবে বাড়তি নিরাপত্তা। পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে হবে ভোট গণনা। ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। 32-33 বছর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কোনো প্রকার অপশক্তি নির্বাচনী আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকারে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায়, সেই জন্য নির্বাচন কমিশন সেই অ্যাক্টিভিটিসগুলো সুসম্পন্ন করার জন্য বদ্ধপরিকর। ইউনিফর্মধারী পুলিশ এখানে কাজ করবে, তার পাশাপাশি আমাদের সাদা পোশাকে পুলিশ এখানে কাজ করছে, আমাদের ডিবি পুলিশ এখানে কাজ করছে। আশা করছি যে আগামীকাল যে নিরাপত্তার যে ইস্যুগুলো রয়েছে 100% নিরাপত্তার মধ্য দিয়েই আগামীকাল যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবেন প্রায় 12,000 শিক্ষার্থী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকার জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। পূবালী ব্যাংক মতিঝিল শাখায় রয়েছে এই লকার। বাংলাদেশ ব্যাংক বলছে জব্দ করা লকার খোলার বিষয়ে ব্যাংক কোম্পানি আইনে স্পষ্ট কিছু বলা নেই। তবে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই অংশ হিসেবে শেখ হাসিনার নামে মিলল ব্যাংকের একটি লকার। অভিযানে নেমে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় লকারের সন্ধান পাই রাজস্ব গোয়েন্দারা। তবে জব্দ করা লকারটি খোলা হয়নি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। গোয়েন্দাদের কাছ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। বাংলাদেশ ব্যাংক বলছে মৃত ব্যক্তির লকার খোলার নীতিমালা থাকলেও জব্দ করা লকার খোলার বিষয়ে ব্যাংক কোম্পানি আইনে কিছু বলা নেই। জব্দকারী সংস্থাকে নিজস্ব আইন অনুসরণ করেই তা খুলতে হবে। যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই। এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন, এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের এইটার খোলার ব্যবস্থা গ্রহণ করা যায়। শুধু লকারই নয়, পূবালী ব্যাংকে শেখ হাসিনার একক নামে 12 লাখ টাকা এবং যৌথ নামে 44 লাখ টাকার দুটি এফডিআরের তথ্য পেয়েছে এনবিআরের গোয়েন্দা সেল। 44 লাখ টাকার দুটি এফডিআরের তথ্য পেয়েছে এনবিআরের গোয়েন্দা সেল। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
2 দিনের বিক্ষোভ, ভয়াবহ সহিংসতার, রাজনৈতিক অস্থিরতার পর এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপালের পরিস্থিতি। তবে রাজধানীর কাঠমান্ডুর বাইরে কয়েক জায়গায় আজও বিক্ষিপ্তভাবে লুটপাট, বিক্ষোভ, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সহিংসতার দায়ে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। কারাগার থেকে পালানো কয়েকশো বন্দীকে আটক করা হয়েছে। আবার অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা করছে সেনাপ্রধান। উদ্যোগ নিয়েছেন জেনজি প্রতিনিধিদের সাথে আলোচনার। একদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রম। গত দুদিনে কয়েক দশকের সর্বোচ্চ ভয়াবহতা দেখল হিমালয় কন্যা নেপাল। এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনীর টহল, দেশ জুড়ে বিভিন্ন স্থানে বহাল কারফিউ। অবশ্য আজও কিছু এলাকায় বিক্ষোভ, লুটপাটের খবর মিলেছে। সহিংসতা, লুটতরাজের অভিযোগে আটক করা হয়েছে কমপক্ষে 27 দুষ্কৃতিকারীকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। বিশৃঙ্খলা তৈরিকারীদের খোঁজ জানাতে চালু করা হয়েছে জরুরি নম্বর। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় 2 জেলায় কারাগার ভেঙে পালিয়েছে কয়েকশো বন্দী। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে তাদের 5 জনের। একদিন পর জেল পালানোদের বেশিরভাগকে আটক করেছে সেনা সদস্যরা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা করছে সেনাবাহিনী। আজই জেনজি প্রতিনিধিদের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে অংশগ্রহণের জন্য তালিকা চাওয়া হয়েছে তরুণদের কাছে। জেনজিদের নানা গ্রুপের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অর্থনীতি ও রাজনীতি বিষয়ে ভালো ধারণা রয়েছে এমন প্রতিনিধি বাছাইয়ের চেষ্টা করছে তারা। দাবি দেওয়ার তালিকাও তৈরি করছে। নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় সরকার বিরোধী তীব্র আন্দোলনে। দুদিনে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো দেশ। বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষের মুখে পদত্যাগ ও পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ ক্ষমতাসীনরা। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় পার্লামেন্ট, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভবন সহ বহু সরকারি কার্যালয়ে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সরকার পতনের আন্দোলন শেষে এখন ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে নেপালের তরুণরা। যেসব স্থানে ভাঙচুর চালানো হচ্ছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাতে দেখা গেছে অনেক স্বেচ্ছাসেবী তরুণকে। আর 2 দিনের আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিচ্ছেন নেপালের সাধারণ মানুষ। এদিকে বিপ্লব বেহাত হওয়ার অভিযোগ জেনজিদের। তাদের দাবি, অনুপ্রবেশকারীরা আন্দোলনে ঢুকে চালিয়েছে ধ্বংসযজ্ঞ। রাজনীতিবিদদের সীমাহীন দুর্নীতি আর স্বজনপ্রীতির অভিযোগে একদিন আগেও যে তরুণরা স্লোগানে উত্তাল করেছিল রাজপথ, তারাই এখন নেমে পড়েছে দেশ সংস্কারে। 2 দিনের আন্দোলনে ভাঙচুরের শিকার স্থাপনা পরিষ্কার করছে নেপালের তরুণরা। গত 2 দিনের আন্দোলনে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের অনেক সরকারি বেসরকারি স্থাপনা। বিক্ষোভের আগুনে পুড়েছে সড়ক মহাসড়ক। নিজ উদ্যোগে সেগুলোই পরিষ্কার করছে নেপালের জেনজিরা। নেপালের সাধারণ নাগরিকরা বলছেন দেশের পরিবর্তনের জন্য আবশ্যক ছিল এই বিপ্লব। আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে দেশের রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার আহ্বান তাদের। দেশটা সম্ভবত একটি নতুন দিকে এগিয়ে যাবে। আশা করছি রাজনৈতিক দলগুলো এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা পেয়েছে। তাদের বোঝা উচিত দেশ ও নাগরিকরা সবকিছুর ঊর্ধ্বে। সরকারি সম্পত্তিতে এভাবে অগ্নিসংযোগ এবং ধ্বংসযজ্ঞ চালানো ঠিক হয়নি। তবে আমরা সকলেই একমত যে দেশের পরিবর্তন সত্যি প্রয়োজন ছিল। ক্ষয়ক্ষতি সত্ত্বেও এটি একটি ঐতিহাসিক বিপ্লব যা আমাকে এবং দেশবাসীকে জাগিয়ে তুলেছে। আশা করছি এখন নাগরিকরা তাদের প্রাপ্য ন্যায্য অংশ বুঝে পাবে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে নেপালের তরুণরা বিপ্লব বেহাত হয়ে যাওয়ার অভিযোগ তুলেছে। তাদের দাবি, অনুপ্রবেশকারীরা আন্দোলনে ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নাশকতা চালিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাজনীতিতে গুণগত পরিবর্তন না আনলে নেপালের মতো পরিস্থিতি বাংলাদেশকেও দেখতে হতে পারে, এমন মত বিশ্লেষকদের। বিশেষ করে রাজনীতিতে নেপোটিজম কিংবা এলিটিজমকে বাদ দিতে না পারলে এমনটা আবারও ঘটতে পারে, এমনটাই মত তাদের। জেনজিদের কথা মাথায় রেখে সরকার পরিচালনার আহ্বান বিশ্লেষকদের। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2008 সালে রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে হাঁটা শুরু করে নেপাল। সেই থেকে 2025 সাল পর্যন্ত 17 বছরে
13 বার ক্ষমতার পালাবদল হয়েছে দেশটিতে। মাত্র 1 বছর আগে সরকার গঠন করা কেপি শর্মা জেনজিদের 2 দিনের আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে চলা আন্দোলন পরিণতি পেলেও মূলত লাগামহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহারে ক্ষোভ ছিল নেপালিদের মধ্যে। বাণিজ্য ও পারস্পরিক বিভিন্ন ক্ষেত্রে আছে দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ এবং নেপালের। নেপালের অনেক শিক্ষার্থী লেখাপড়া করছে এখানে, তাই নেপালের এই আন্দোলনের সাথে অনেকে মিল পাচ্ছেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের। এ অবস্থায় দেশটির এমন রাজনৈতিক অস্থিরতায় পাল্টা কেমন প্রভাব পড়বে বাংলাদেশে? বিশ্লেষকরা মনে করছেন নেপোটিজম বা স্বজনপ্রীতি, নেপোকিটসের বিরোধিতা করে জেনজিদের এই আন্দোলন বাংলাদেশকে মনে করিয়ে দেয় রাজনীতিতে গুণগত পরিবর্তন না এলে এমন অবস্থার সৃষ্টি হতে পারে আবারও। বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে গুণগত পরিবর্তন না আসলে পরে আমরা আবার এই ধরনের উত্থান বাংলাদেশে যদি দেখি, অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেপোটিজম বলে যে বিষয়টা আছে, সেটা থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা বেরোয় আসতে পারিনি। এবং সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে জেনজি বলেন বা জেনজির সাথে অ্যাসোসিয়েটেড যে ডেমোগ্রাফিগুলি আছে, তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত এই সংখ্যাগুলি রয়ে গেছে। কুশাসন বা দুর্নীতি, তরুণ প্রজন্মকে অংশগ্রহণের সুযোগ না দেয়া, এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় বাংলাদেশেও আমরা দেখেছি, নেপালও গত 2-3 দিন আমরা দেখলাম। বিশ্লেষকদের মতে নেপালের এই আন্দোলনের প্রভাব দীর্ঘ সময় ধরে চলবে। একই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া আন্দোলনের প্রভাব এখনও রয়ে গেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়াতে। ফলে বিশ্লেষকদের মত, যে সকল সরকার ক্ষমতার মসনদ ঠেকাতে গণমাধ্যমকে নিজস্ব গুজব এবং অপতথ্য ছড়াতে ব্যবহার করবে, তাদেরই অবস্থা এমন হবে। পার্শ্ববর্তী দেশগুলিতে যেখানে মিডিয়াকে প্রোপাগান্ডা মেশিন হিসেবে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের উগ্রবাদ বা পলিটিক্যাল পপুলিজম চালানো হয়, সেগুলি লম্বা টাইমে থাকবে না। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এটার একটা প্রভাব থাকতেই পারে। তার কারণ হলো নেপালে যে ঘটনাবলী ঘটেছে, নেপালিরাই অনেকে বলছে তারা বাংলাদেশের গত বছরের বাংলাদেশের তরুণ প্রজন্মের উত্থান বা গণ অভ্যুত্থান থেকেই তারা অনুপ্রাণিত হয়েছে। দক্ষিণ এশীয় অঞ্চলে একের পর এক এমন সরকার পতনের ঘটনা আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি করবে। ফলে রাজনৈতিক সহনশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে আঞ্চলিক দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। আমাদের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক বা প্রচলিত যে রাজনৈতিক কাঠামো আছে, তার প্রতি তরুণ প্রজন্মের আস্থা কমে এসছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে ফরিদপুরের ভাঙায়। এতে রাজধানী থেকে ভাঙা হয়ে 21 জেলায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 11.5 ঘন্টা পর সন্ধ্যায় অবরোধ তুলে নেন স্থানীয়রা। অন্যদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে 48 ঘন্টা হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বন্ধ রয়েছে দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। সড়কের একপাশে জ্বলছে টায়ার, অন্যদিকে চলছে বিক্ষোভ। সেই সাথে বাড়ছে আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারি। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙায় স্থানীয়দের এই বিক্ষোভ। সকাল থেকে ভাঙায় ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কের 8টি পয়েন্টে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় রাজধানী থেকে ভাঙা হয়ে 21 জেলার যান চলাচল। ছোট, মাঝারি এবং পণ্যবাহী বাহনগুলো দীর্ঘ সময় ধরে আটকে আছে একই স্থানে। তবে বিকল্প পথ ব্যবহার করছে যাত্রীবাহী বাসগুলো। খুলনা থেকে আসছি, গোপালগঞ্জ মাল ডেলিভারি দেওয়ার কথা, মুরগির বাচ্চা। মানে এই যানজটের কারণে 3 ঘন্টা বসে ছিলাম। তারপরে রাস্তা দিয়ে ঘুরা গেছি, যাওয়ার পরে ওই জায়গায় বাচ্চা ডেলিভারি দিয়ে এই জায়গায় আইসা আবার 4 ঘন্টা হইলো বসে রয়েছি। আমি বরিশাল থেকে আসছি, যাবো ফরিদপুর। এনে আইসি 11টা বাজে, 11টা বাজার থেকে এ পর্যন্ত জামে পৌঁছেছি। এখন এই রাস্তা পুরো ব্লক হয়ে রয়েছে। 2 ঘন্টা যাবত এখানে আটকা আছি। এখন কয়টায় কি ছাড়বো কি ছাড়বো না, আমরা অনিশ্চিত ভাবে এখানে আছি। অটোতে আইছি, টাকাও যাচ্ছে ডবল, কি করবো এখন, সাথে রুগী। বললাম যে ভাই আমাকে গাড়িটা একটু ছাড়েন, কয় না ছাড়া যাবে না। বিক্ষোভকারীরা বলেন, ভাঙার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে 2 নম্বর আসনে অন্তর্ভুক্ত করা জনবিরোধী সিদ্ধান্ত।
দ্রুত সংসদীয় আসনের সীমানা আগের মতো করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। আর ইসি মহোদয় যদি আমাদের এই আন্দোলনের দাবি না মেনে নেয়, আমরা আজ থেকে রাজপথে ইসির পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাব। এক দাবি, আমাদের আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমাদের কঠোর আন্দোলন চালিয়ে যাব। এদিকে বাগেরহাটে 48 ঘন্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 4টি সংসদীয় আসন বহালের দাবিতে ডাকা হরতালে বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। সেই সিদ্ধান্তকে বাতিল করে 3টি আসন করেছে, আমরা এটা মানি না, বাগেরহাটবাসী মানে না। 3টি আসনের গেজেট প্রকাশ করায় বাগেরহাটবাসী ক্ষুব্ধ। তাদের এই সিদ্ধান্ত বেআইনি, অযৌক্তিক, নাগরিক অধিকার ক্ষুণ্ণের শামিল। হরতালের কারণে বাগেরহাট হয়ে অন্তত 21 জেলার যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। জেলার জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় 4টি আসন বহাল রাখার দাবি বিক্ষোভকারীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভোট কেন্দ্রের সংখ্যা রাখা হয়েছে 42,618টি। চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হবে আগামী 20 অক্টোবর। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ভোট কেন্দ্রের এই খসড়া প্রকাশ করেন। জানান, গড়ে 3000 ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে খসড়া করা হয়েছে। আর গত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল 42,150টি। ইসি সচিব জানান, পুরুষদের জন্য প্রতি কক্ষে 600 জন করে 1,14,939 ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আর নারীদের জন্য প্রতি কক্ষে 50 জন ধরে 1,29,107টি ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। খসড়ায় মোট ভোট কক্ষ রাখা হয়েছে 2,44,046টি। খসড়ার তালিকার উপর দাবি আপত্তি 25 সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে, এমনটা জানিয়েছেন ইসি সচিব। আর চূড়ান্ত ভোট কেন্দ্রের প্রকাশ করা হবে 20 অক্টোবর। দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার শিকার হল গাজাগামী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা। তিউনিশিয়ার একটি বন্দরে বহরটির আলমা নামক নৌযানে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি, তবে নিরাপদে রয়েছে সকল ক্রু। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ। হামলার ঘটনার দায় স্বীকার না করলেও এবারও সন্দেহের তীর ইসরায়েলের দিকে। এর আগে মঙ্গলবার তিউনিশিয়ার বন্দরে সুমুদ ফ্লোটিলার দ্য ফ্যামিলি জাহাজে ড্রোন হামলা চালানো হয়। স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণ সহকারে প্রায় 50টি নৌযান নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ রাত 8:30টায় শক্তিশালী ভারতের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। এদিকে আগামীকাল হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে আছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। রঞ্জন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কাল হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে। টাইগারদের প্রস্তুতি কেমন আমাদেরকে জানাবেন। কলি, প্রস্তুতি শুরু হবে এখনো বেশ খানিকটা পর, বলতে গেলে 1.25 ঘন্টা এখনো বাকি প্রেস কনফারেন্সে। বাংলাদেশ সময় রাত 10টা থেকে 12টা, এখানকার লোকাল টাইম 8টা থেকে 10টা বলা যায় বাংলাদেশের যে প্র্যাকটিস সেটা হবে প্রথম ম্যাচে মাঠে নামার আগে। অনুশীলন গতকাল বেশ ভালোভাবেই করেছে বাংলাদেশ, নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে। এখন শেষ সময়ের প্রস্তুতি, এবং প্রতিপক্ষ যেহেতু হংকং, মানসিক চাপ খুব একটা যে বাংলাদেশে রয়েছে তা নয়, তবে বড় একটা টুর্নামেন্ট, স্বাভাবিকভাবেই ভালো শুরু বা উইনিং নোটে শুরুটা বাংলাদেশ করতে চাইছে। লিটন, তাসকিনরা বেশ ফুরফুরে বেজেছে, গত 2 দিন ধরেই আমাদের আশেপাশেই আছেন, আমরা দেখছি বেশ মেন্টালি তারা বেশ স্ট্রং বলা যায়। বিশেষ করে টি20 সাম্প্রতিক ফর্ম তাদের পক্ষে কথা বলে, এবছরের স্ট্যাটও তাদের পক্ষে কথা বলে। প্রায় 60% ম্যাচই তারা জিতেছে এবছর এবং সিরিজ জিতেছে, বিশেষ করে শ্রীলঙ্কা, পাকিস্তান, তাদের সঙ্গে একটু সিরিজ জিতে এসছে। তো সব মিলিয়ে এই কন্ডিশনটাও বাংলাদেশের সুপ্রস্তুতি রয়েছে। অন্তত 2018 ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে ঠিক এই মাঠে আমার পেছনটায় যেটা দেখতে পাচ্ছেন, ফাইনালে উঠেছিল পাকিস্তানকে হারিয়ে। সব মিলিয়ে ভালো শুরুর অপেক্ষা, এবং আজকের অনুশীলনটা দেখলে আরো ভালো করে বলা যাবে আসলে বাংলাদেশ কি মাইন্ডসেট নিয়ে নামছে। যদি কোচ আসেন প্রেস কনফারেন্সে, তার সঙ্গে কথা বলে জানা যাবে তাদের কি পরিকল্পনা রয়েছে। তবে ওভারঅল বাংলাদেশ বেশ
ভালো মোমেন্টামে আছে, সেটাই ক্যারি করতে চায়। ওয়েদারটা একটু দিনের বেলা ভোগাবে, যেহেতু সন্ধ্যায় খেলা এবং 8 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে সব ম্যাচ এখানকার লোকাল টাইম 6:30, কারণ যে তাপমাত্রা থাকে, রোদ থাকে, সেটা মানিয়ে নিতে একটু হলেও কষ্ট হয় এখানে। তবে নিশ্চয়ই সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশ ভালো পারফর্ম করবে সেই প্রত্যাশা টাইগারদের জন্য। আপনাকে ধন্যবাদ রঞ্জন। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আপডেট। দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।